হ্যালো এভরিওয়ান, লাইভ লেসন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সঙ্গে সেল সাইকেল বা কোষ চক্র বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, এটি হলো একটি মাতৃকোষ এবং কোষের মধ্যবর্তী স্থানে রয়েছে নিউক্লিয়াস আর তার আশেপাশে সাইটোপ্লাজম রয়েছে। আমরা জানি কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম। এই কোষটা বিভাজিত হয়ে দুটি কোষ উৎপন্ন করে। কি বললাম? একটি কোষটি বিভাজিত হয় এবং কোষটি বিভাজিত হয়ে দুটি কোষ উৎপন্ন করে। দেখো, একটা মাতৃকোষ থেকে দুটি সম আকৃতি সম্পন্ন কোষ উৎপন্ন হচ্ছে। এই ঘটনাটাকে কি বলে জানো? এই ঘটনাটাকে বলে কোষ বিভাজন। কোষ বিভাজন কাকে বলে বললাম? ধরো একটা কোষ, সেই কোষটা বিভাজিত হলো এবং দুটি সম আকৃতি সম্পন্ন। দেখো, এই কোষটা একই আকৃতি এবং এর মধ্যেও যেমন নিউক্লিয়াস রয়েছে, এর মধ্যেও নিউক্লিয়াস রয়েছে। তাহলে একটি মাতৃকোষ থেকে দুটি সম আকৃতি সম্পন্ন কোষ উৎপন্ন হওয়ার ঘটনাটাকে কি বলা হয়? কোষ বিভাজন বা সেল ডিভিশন। কিন্তু আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়ছি কোষ চক্র। চলো এরপরে তোমাদেরকে বলবো যে কোষ চক্র তাহলে কি। তাহলে দেখো, এটি হলো একটি কোষ এবং এই কোষটি বিভাজিত হচ্ছে, দিয়ে আবার দুটি কোষ উৎপন্ন করছে। যেই ঘটনাটা আমি তোমাদের আগেই বললাম, তবে এটা একটু লক্ষ্য করো, একটু অন্যরকম ঘটনা ঘটবে। এবার দেখো, তাহলে এই কোষগুলো আবার বিভাজিত হয়ে দুটো করে কোষ উৎপন্ন করবে, তাই তো? দেখো, আমি এই কোষগুলোকে কিন্তু আর দুবার করে বিভাজিত করলাম না। এই কোষগুলি থেকে আর দুটি করে কোষ উৎপন্ন করছি না, কী করছি? এর একটু বৃদ্ধি করছি। এরপরে দেখো, এই কোষটা আবার ডিভিশন করছে, দিয়ে দুটি কোষ উৎপন্ন করছে। দেখো, এই কোষ থেকে দুটি কোষ উৎপন্ন হয়ে গেল, আবার একইভাবে এই কোষটি থেকেও দুটি কোষ উৎপন্ন হলো। দেখো, এটি একটা কোষটা বিভাজিত হলো এবং দুটি অপত্য কোষ সৃষ্টি করলো। যেহেতু এই কোষটা থেকে দুটি অপত্য কোষ তৈরি হলো, তাই এই কোষটাকে আমরা বলবো মাতৃকোষ। এটি একটি মাতৃকোষ। এই কোষটি বিভাজিত হলো এবং দুটি অপত্য কোষ সৃষ্টি করলো। দেখো, আমি এই অপত্য কোষ থেকে কিন্তু আবার দুটো কোষ সৃষ্টি করে দিইনি। আমি এই অপত্য কোষগুলি কী করেছি? বৃদ্ধি ঘটিয়েছি। এই অপত্য কোষটা একটু বৃদ্ধি পেল। দেখো, এখানে এই অপত্য কোষটা বৃদ্ধি পেয়েছে, এখানে এই অপত্য কোষটাও বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার পর কোষগুলো আবার বিভাজিত হচ্ছে এবং দুটি করে কোষ উৎপন্ন হচ্ছে। এই ঘটনাটাকে কোষচক্র বলা হয়। একটা মাতৃকোষ, এই মাতৃকোষ থেকে দুটি কোষ সৃষ্টি হলো, যেটা অপত্য কোষ। এই অপত্য কোষগুলো বৃদ্ধি পেল, এই অপত্য কোষগুলো বৃদ্ধি পেয়ে মাতৃকোষে রূপান্তরিত হলো এবং দেখো, বিভাজিত হয়ে আবার দুটি করে কোষ সৃষ্টি করলো। এই ঘটনাটাকে বলা হচ্ছে কোষচক্র। এবার চলো তোমাদেরকে খুব সহজ সরল একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। দেখো, ধরো এটা একটা কন্যা, একটা মেয়ে। ধরো, এটি একটি ছোট্ট ফুটফুটে কন্যা, যার বয়স এখন 8 কি 10। তাহলে এই মেয়েটি বা এই কন্যাটি চাইলেই কি একটা বাচ্চা জন্ম দিতে পারবে? যে মেয়েটির নিজেরই বয়স এখন 8 থেকে 10, তাহলে সে চাইলেই কি একটা বাচ্চার জন্ম দিতে পারবে? না, পারবে না। কিন্তু যখন এর বয়স 8 থেকে ধরো 20 হয়ে গেছে বা 21 হয়ে গেছে, এখন এর বয়স 8, তাই এ বাচ্চা জন্ম দিতে পারছে না, 6 কি 8 ধরো। কিন্তু যখন এর বয়স 20 কি 21 হবে, তখন সে কি করবে? বাচ্চা জন্ম দিতে পারবে। তার মানে একটা মেয়ে যখন জন্মালো, তার আগে গ্রোথ হয় বা বৃদ্ধি হয়, তারপরে সে কি করে? আবার একটা নতুন বাচ্চার জন্ম দিতে পারে, তাই তো? কোষের ক্ষেত্রেও কিন্তু তাই হয়। এই দেখো, একটা কোষটা প্রথমে নতুন দুটো কোষ সৃষ্টি করলো এবং এই কোষগুলোকে অপত্য কোষ বলা হয়। এরা একদম বেবি। তো এরপর এদের কি হয়? গ্রোথ হয়, দিয়ে বৃদ্ধি পায়, দিয়ে বৃদ্ধি পেয়ে দেখো আবার দুটি করে কোষ সৃষ্টি করছে। আশা করি তোমাদের এখন পুরো কনসেপ্ট ক্লিয়ার। এরপরে চলো তোমাদেরকে আমি এটাকে সার্কেল আকারে দেখাই, আরও ভালো করে বুঝে যাবে। দেখো, এই একটা কোষ, এটা একদম অপত্য কোষ। ধরো, এই অপত্য কোষটা সৃষ্টি হয়েছে এবং এই অপত্য কোষটা আস্তে আস্তে কি ডেভেলপ করবে, বৃদ্ধি পাবে, গ্রোথ হবে। দেখো, কোষটা বৃদ্ধি পেল এবং এই কোষটা থেকে কি হবে? আবার দুটি অপত্য কোষ সৃষ্টি হবে। এটা একটা কোষ, অপত্য কোষ। কোষটা আস্তে আস্তে বৃদ্ধি পেল, দিয়ে ম্যাচিওর হয়ে গেছে, বৃদ্ধি পেয়েছে, দিয়ে এই কোষটা কি করছে? এখন ডিভাইড হয়ে এলো, দিয়ে দুটি আবার অপত্য কোষ সৃষ্টি করলো। তাহলে এইটাকে বলা হয় কোষচক্র। তাহলে কোষচক্র কি আসলে বুঝতে পারলে? একটা কোষ সৃষ্টি হলো, দিয়ে কোষটা সৃষ্টি হওয়ার পর কি হলো? তার বৃদ্ধি হলো এবং সেই কোষটি থেকে আবার নতুন করে দুটি অপত্য কোষ সৃষ্টি হলো। এই ঘটনাটাকে কোষচক্র বলে। তাহলে কোষ সৃষ্টি হওয়ার পর থেকে একদম কোষের আবার বিভাজন পর্যন্ত সময়কালকে একসঙ্গে কোষচক্র বলে। তাহলে দেখো, আমরা বলতে পারি যে কোষচক্রের দুটি দশা কি? একটা বৃদ্ধি দশা আর একটা বিভাজন দশা। কোষচক্রের কটি দশা বললাম? দুটি দশা, একটা বৃদ্ধি দশা আর একটা বিভাজন দশা। তাহলে দেখো, কোষচক্রের যে দুটি দশা, একটা বৃদ্ধি দশা
আর একটা বিভাজন দশা, সেটা আমরা লিখলাম। প্রথমে একটি অপত্য কোষে বৃদ্ধি পায়, তারপরে কোষটি বিভাজিত হয়। এই বৃদ্ধি দশার অপর নাম কিন্তু ইন্টারফেজ। এটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এই নাম দুটো খুব ভালো করে মনে রাখতে হবে, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ। বৃদ্ধি দশা তার অপর নাম হলো ইন্টারফেজ, আর বিভাজন দশা তার অপর নাম হচ্ছে এমফেজ বা মাইটোটিক দশা। এমফেজ মানেই হচ্ছে মাইটোটিক ফেজ, তাহলে এটা হচ্ছে এমফেজ বা মাইটোটিক ফেজ, আর এটা হচ্ছে ইন্টারফেজ। তাহলে কোষচক্রে যেটি বৃদ্ধি দশা সেটাকে আমরা বলি ইন্টারফেজ, আর কোষচক্রে যেটি বিভাজন দশা সেটাকে আমরা বলি মাইটোটিক ফেজ। এই দেখো, এটা একটা কোষ। তো কোষের মধ্যে আমি তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম নিউক্লিয়াস থাকে, আর কি থাকে, আর আশেপাশে থাকে সাইটোপ্লাজম। তাহলে কোষটি যখন বিভাজিত হয় দুবার বিভাজিত হয়, একবার নিউক্লিয়াসের বিভাজন হয় আর একবার কোষের সাইটোপ্লাজমের বিভাজন হয়। তাহলে কি বললাম, এই কোষটা যখন বিভাজিত হয়, যে দুটি কোষ উৎপন্ন করে না, তখন দুবার বিভাজিত হয়। একবার প্রথমে হয় কোষের নিউক্লিয়াসের বিভাজন হয়, তারপর কোষটির সাইটোপ্লাজমের বিভাজন হয়। তাই আমরা এই মাইটোটিক দশাকে দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি মাইটোটিক দশাকে? দুই ভাগে। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। তাহলে দেখো, মাইটোটিক দশা আবার মানে কোষে যেটা বিভাজন দশা সেটার আবার দুটি ভাগ আছে, একটা হলো ক্যারিওকাইনেসিস আর একটা হলো সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস বলতে কি বুঝি? ক্যারিওকাইনেসিস বলতে আমরা বুঝি নিউক্লিয়াসের বিভাজন। কি বললাম, যে ক্যারিওকাইনেসিস বলতে আমরা বুঝি নিউক্লিয়াসের বিভাজন। এই ক্যারিও শব্দের অর্থই কিন্তু নিউক্লিয়াস, হয়। তাহলে ক্যারিওকাইনেসিস বলতে আমরা বুঝি নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস বলতে আমরা বুঝি সাইটোপ্লাজমের বিভাজন। আশা করি তোমাদের মনে থাকবে। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে চলো কী কী পড়লাম আমরা আরেকবার দেখে নিই। কোষচক্র, কোষচক্রের দুটি দশা, একটা হচ্ছে বৃদ্ধি দশা যেটাকে আমরা বলি ইন্টারফেজ, ইন্টারফেজ নামটাই তোমরা মনে রাখবে। আর একটা হচ্ছে বিভাজন দশা যেটাকে আমরা বলি এমফেজ বা মাইটোটিক দশা। মাইটোটিক দশা কোনটা? বিভাজন দশা। তো আমরা এখানে একটি কোষ আঁকলাম, দিয়ে দেখলাম কোষটা যখন বিভাজন হয়, একবার কোষের নিউক্লিয়াসের বিভাজন হয় আর একবার কোষের সাইটোপ্লাজমের বিভাজন হয়। প্রথমে কোষের নিউক্লিয়াসের বিভাজন হয়, কোষের নিউক্লিয়াসের বিভাজনকে বলে ক্যারিওকাইনেসিস, এবং কোষের সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এরপরে আমরা দেখব বৃদ্ধি দশা বা ইন্টারফেজটাকে। এখন আমরা ইন্টারফেজ দশার ভাগগুলি দেখে নেব। প্রথমে আমাদের ইন্টারফেস দশার যে ভাগটি রয়েছে সেটাকে আমরা বলি G1, তারপরটাকে বলি S, এবং তারপরটাকে বলি G2। G1 শব্দের অর্থ গ্যাপ 1 বা গ্রোথ 1। গ্রোথ মানে বৃদ্ধি, তো G1 বা এটাকে গ্রোথ 1ও বলা হয় বা গ্যাপ 1 বলা হয়। S মানে সিনথেসিস, আর G2 মানে গ্যাপ 2 বা গ্রোথ 2। দেখো আরেকবার দেখে নিই, ইন্টারফেস দশা মানে কোনটাকে আমরা বলেছিলাম? বৃদ্ধি দশা। বৃদ্ধি দশা বা ইন্টারফেস দশা, এই ইন্টারফেস দশার তিনটি ভাগ হলো, একটা হচ্ছে G1, একটা হচ্ছে S, আর একটা হচ্ছে G2। তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, দেখো আমি প্রথমে একটা স্কাই কালারের বর্ডার দিয়েছি, তার ভেতরে আবার একটা পিঙ্ক কালারের ডিপ লেয়ার দিয়েছি। এই যে পিঙ্ক কালারের ডিপ যে লেয়ারটা দিয়েছি, এই পুরোটাকে বুঝিয়েছি, এই সম্পূর্ণটা আমাদের ইন্টারফেস দশা বা বৃদ্ধি দশা। আর এই দেখো যে এইটুকু দশা, এটা আমাদের হচ্ছে মাইটোটিক দশা বা বিভাজন দশা, আর সম্পূর্ণটা নিয়ে হচ্ছে আমাদের কোষচক্র। আর ইন্টারফেস দশার যে তিনটে ভাগ সেগুলো হলো G1 দশা, S দশা আর G2 দশা। চলো আমরা দেখে নিই G1 বা এর আর এক নাম হচ্ছে গ্যাপ 1 বা গ্রোথ 1। হ্যাঁ, G1 এটাকে আমরা গ্যাপ 1 বলতে পারি বা গ্রোথ 1 বলতে পারি। গ্রোথ মানে বৃদ্ধি। তো চলো এখানে আমরা ছোট ছোট করে লিখব যে G1 দশায় কী কী হয়। এই G1 দশায় কোষের বৃদ্ধি ঘটে, এখানে কোষের বৃদ্ধি ঘটে। দেখো এটা একটা কোষ, তো এই কোষটা ফার্স্টে ডিভাইড হলো, দিয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি করলো। এই অপত্য কোষটা প্রথম কোন দশার মধ্যে দিয়ে যাবে? প্রথমে যাবে গ্রোথ 1 বা G1 দশার মধ্যে, তারপরে যাবে S দশার মধ্যে, এবং তারপরে যাবে G2 দশার মধ্যে। তো প্রথমেই এই কোষটার কী হবে? বৃদ্ধি ঘটবে। প্রথমে এই কোষের বৃদ্ধি ঘটে, তারপরে এই কোষের মধ্যে বিভিন্ন রকমের কোষীয় অঙ্গাণুর উৎপত্তি হয়, তারপরে বিভিন্ন প্রকার RNA এখানে হচ্ছে সংশ্লেষিত হয়। আর যেমন ধরো mRNA, rRNA, tRNA, 3 প্রকারই তো RNA আছে, এই 3 প্রকার RNA সংশ্লেষিত হয়। আর এখানে কিন্তু ডিএনএ সংশ্লেষিত হয় না, ডিএনএ এই এস দশায় এসে সংশ্লেষিত হয়। ডিএনএ সংশ্লেষিত হওয়ার জন্য যে যে উৎসেচক, যে যে প্রোটিন লাগবে, সেগুলো এই দশায় সংশ্লেষিত হয়। তাহলে কি হয়? এখানে কোষের বৃদ্ধি ঘটছে, কোষের মধ্যে বিভিন্ন প্রকার কোষীয় অঙ্গাণু, সেগুলি এই দশায়
উৎপন্ন বা গঠিত হচ্ছে, বিভিন্ন প্রকার আরএনএ সংশ্লেষিত হচ্ছে, এখানে আরএনএ সংশ্লেষিত হচ্ছে, কিন্তু ডিএনএ সংশ্লেষিত হয় না। ডিএনএ সংশ্লেষিত হওয়ার জন্য প্রয়োজনীয় যে উৎসেচক, প্রোটিন, সেগুলো এখানে উৎপন্ন হচ্ছে। তো দেখো, যেগুলো আমি জি1 দশা সম্পর্কে বললাম আমি এখানে লিখে দিয়েছি, তোমাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি। জি1 বা গ্যাপ 1 বা গ্রোথ 1। তো এখানে কী কী হচ্ছে দেখো, প্রথমে এখানে কোষের বৃদ্ধি করছে, তারপর এই দশায় বিভিন্ন কোষ সংখ্যানুর উৎপত্তি ঘটে, যেমন মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গলগি বডি। তারপর দেখো এখানে বিভিন্ন প্রকার আরএনএ প্রচুর পরিমাণে সংশ্লেষিত হয়। বিভিন্ন প্রকার বলতে এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ। আর দেখো ডিএনএ সংশ্লেষণের জন্য ডিএনএ সংশ্লেষিত হয় না, আরএনএ সংশ্লেষিত হচ্ছে, কিন্তু ডিএনএ সংশ্লেষণের জন্য যে উৎসেচক আর প্রোটিন সেগুলি সংশ্লেষিত হয় এখানে। মানে উৎসেচক আর প্রোটিনগুলো উৎপন্ন হয় যেগুলো ডিএনএ সংশ্লেষণের জন্য লাগবে। বুঝতে পেরেছো? চলো এরপর আমরা এস দশাটা দেখে নিই। দেখো, এই এস দশার অপর নাম সিনথেসিস দশা বা সংশ্লেষণ দশা। কি বললাম? এস দশার অপর নাম সিনথেসিস বা সংশ্লেষণ। এস দশার অপর নাম হলো সিনথেসিস দশা বা সংশ্লেষণ দশা। কি সংশ্লেষিত হয় এখানে? এখানে আসলে হয় ডিএনএ সংশ্লেষণ ঘটে। কি বললাম? এখানে ডিএনএ সংশ্লেষিত হয়। দেখো, এখানে ডিএনএ সংশ্লেষিত হয়, বা আরও ভালো করে যদি আমরা বলি তাহলে এখানে বলা যায় যে এখানে ডিএনএ রেপ্লিকেশন হয়। কি বললাম? ডিএনএ রেপ্লিকেশন হয় বা ডিএনএ ডবল হয়। আচ্ছা, এবার বলো, এখানে ডিএনএ সংশ্লেষিত হয়, আমি কি বললাম যে এখানে ডিএনএ সংশ্লেষিত হয় বা ডিএনএ রেপ্লিকেশন হয় বা ডিএনএ ডবল হয়। ডিএনএ ডবল হওয়ার প্রয়োজন হচ্ছে কেন? ডিএনএ ডবল কেন হচ্ছে? চলো এখন এটা আমি তোমাদেরকে ভালো করে বোঝাবো যে ডিএনএ ডবল কেন হচ্ছে। দেখো, এটা একটা মানব কোষ। এই কোষটা বিভাজিত হলো, দিয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করলো। এবার দেখো, যদি এই কোষটির মধ্যে 46টি ক্রোমোজোম থাকে, 46টি ক্রোমোজোম থাকে, এই দুটি কোষের মধ্যেও না 46টি করেই ক্রোমোজোম। এই কোষটির মধ্যে 46টা ক্রোমোজোম এবং এই দুটি কোষের মধ্যেও 46টি করে ক্রোমোজোম আসছে। তাহলে এই কোষটার মধ্যে তো ক্রোমোজোমকে ডবল হতে হয়েছে না, তবে তো এখানে দুটি কোষের মধ্যেই 46 করে হয়েছে। না হলে তো এখানে কি হতো, 23 করে হয়ে যেত। তাই এই যে কোষটা যখন গ্রোথ 1 মানে জি1 দশা পেরোলো, তারপরেই কিন্তু এখানে ডিএনএ সংশ্লেষিত হলো, মানে ডিএনএ ডবল হয়ে গেল। এখানে ধরো 46টা ক্রোমোজোম ছিল, আরও 46টা ক্রোমোজোমে উৎপন্ন করে ফেললো, মানে টোটাল 92টা ক্রোমোজোম উৎপন্ন করলো কোষটা। কারণ সে জানে পরবর্তীতে আমি ডিভাইড হয়ে যাব বা আমি বিভাজিত হয়ে দুটি কোষ উৎপন্ন করব। তো এই জিনিসটা তোমরা মনে রাখবে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, যে কোন দশায় ডিএনএ সংশ্লেষিত হয় বা ডিএনএ রেপ্লিকেশন হয় বা ডিএনএ ডবল হয়। মনে রাখবে, এস দশায় কিন্তু ডিএনএ সংশ্লেষিত হয় বা ডিএনএ রেপ্লিকেশন হয় বা ডিএনএ ডবল হয়। আর একটা জিনিস ভালো করে মনে রাখবে যে এই এস দশাতেই কিন্তু হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয়। কি বললাম? হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয় এই এস দশাতে। এবার দেখো, আমি তোমাদের যে বললাম যে ডিএনএ ডবল হয়, ডিএনএ ডবল হয় মানে কেমন? ধরো এই যে এই ক্রোমোজোম, ধরো এটা ক্রোমোজোম, তো ক্রোমোজোমের মধ্যে আমরা জানি ডিএনএ আছে, মানে ডিএনএই হচ্ছে প্যাঁচ খেয়ে এই ক্রোমোজোমের আকৃতিটা গঠন করেছে। তো এটার যখন ডবল হয় কেমন দেখতে হয়ে যায় জানো? এটা থেকে এরকম হয়ে যায়। আশা করি তোমরা সকলে বুঝে গেছো। আবার যখন ধরো দুটো মানে কোষ যখন আবার দুটো ভাগে ভাগ হয়ে যাবে, তখন এরা আবার এরকম হয়ে যাবে, মানে এভাবে ভাগ হয়ে যাবে এবং এটা একটা কোষে চলে যাবে আর এটি আর একটা কোষে চলে যাবে। বুঝতে পেরেছো? তো এখানে ডিএনএকে আমরা বলি 2C, সি দিয়ে ডিনোট করি, ডিএনএকে আমরা সি দিয়ে ডিনোট করি। তো যখন গ্রোথ 1-এর দশায় থাকে তখন এই 2C অবস্থায় থাকে। এটা দ্বিগুণ হয়ে যায় কখন? যখন হচ্ছে এটা সিনথেসিস দশাতে আসে। তো এই 2C থেকে 4C কখন হয়? তোমাদের প্রশ্ন কিন্তু দেবে যে ডিএনএর পরিমাণ কখন 2C থেকে 4C হয়? তোমরা কিন্তু বলবে যে সিনথেসিস দশাতে ডিএনএর পরিমাণ 2C থেকে 4C হয়ে যায়। আর এখানে দেখো, ক্রোমোজোমগুলো কিন্তু দুটি করে ক্রোমাটিড বিশিষ্ট হয়ে যাচ্ছে। ক্রোমোজোম দেখো, এখানে এটা একটা ক্রোমোজোম ছিল, যখন এস দশায় এলো তখনই দুটি ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোমে পরিণত হলো। তাহলে আরেকবার আমি সিনথেসিস দশাটা বলে দিই বা এস দশাটা। এস দশায় আমাদের কি হচ্ছে? ডিএনএ সংশ্লেষিত হচ্ছে। আর কি হচ্ছে? এখানে ডিএনএ রেপ্লিকেশন, মানে যেটাই ডিএনএ সংশ্লেষণ তারই অপর নাম ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ সংশ্লেষণ বা ডিএনএ রেপ্লিকেশন বলতেই কিন্তু আমরা ডিএনএ ডবল হয়ে যাওয়া বুঝি। দেখো, এই যে এখানে ডিএনএটা এভাবে ছিল, তারপর এখানে ডবল হয়ে গেল। এছাড়াও এখানে হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয়। ডিএনএকে চিহ্নিত করি সি দিয়ে। তো যখন জি1 দশায় ছিল তখন ও 2C অবস্থায় ছিল,
এবং এখানে এসে ডবল হচ্ছে, তার মানে ডিএনএ কত ছিল 2C থেকে 4C হয়ে গেল। আর ক্রোমোজোমটা দেখো, এই ক্রোমোজোমটা এইভাবে ছিল, যখনই সিনথেসিস হলো দিয়ে হচ্ছে কি যে দুটি ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোমে পরিণত হলো। এখানে একটি ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোম ছিল, কিন্তু এখানে এসেছে মানে সিনথেসিস দশাতে এসে দুটি ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোমে পরিণত হচ্ছে। এটা আমাদের ছিল সিনথেসিস দশা। এরপরে আমরা দেখে নেব হচ্ছে G2 দশা বা গ্যাপ 2 দশা। G2 দশা বা গ্যাপ 2 বা গ্রোথ 2 দশা, এটাকে আমরা বলতে পারি যে গ্যাপ 2 দশা বা গ্রোথ 2 দশা। এখন আমরা দেখব যে এই G2 দশায় কি হয়। দেখো, আমাদের এই G2 বা গ্রোথ 2 দশাতে, বা এটাকে আমরা দ্বিতীয় বৃদ্ধি দশাও বলতে পারি, এই দশায় সেভাবে কিছু হয় না। আমরা এখানে যে দেখলাম যে ডিএনএ উৎপন্ন হচ্ছে, ডিএনএ যে ডবল হচ্ছে, তো এখানে যদি ডিএনএ কোনোভাবে কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে সেই ক্ষতিগ্রস্ত ডিএনএকে এই G2 দশায় মেরামত করা হয়। এই গ্যাপ 2 দশায় কিন্তু টিবিউলিন প্রোটিন সংশ্লেষিত হয়। কি বললাম যে গ্যাপ 2 দশায় টিবিউলিন প্রোটিন সংশ্লেষিত হয়। এই প্রোটিনটা পরবর্তীতে গিয়ে আমরা যখন কোষ বিভাজন করব তখন আমাদের লাগবে। তো এই হচ্ছে গ্যাপ 2 মানে দ্বিতীয় বৃদ্ধি দশাতে টিবিউলিন প্রোটিন সংশ্লেষিত হয়। এখানে তো হচ্ছে তোমার ডিএনএটা 4C অবস্থাতেই থাকে। আর যদি ডিএনএর মধ্যে কোনো রকম কোনো ড্যামেজ থাকে বা ডিএনএটা যদি ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকে, তাহলে এই G2 দশায় ডিএনএটা কী হয়ে যায়, মেরামত করে। বুঝতে পেরেছো? তো দ্বিতীয় বৃদ্ধি দশাতে প্রধান কাজ যেটা, সেটা হচ্ছে ক্ষতিগ্রস্ত ডিএনএকে মেরামত করা হয়। এর তৃতীয় বৃদ্ধি দশার পরে আমাদের যেটি চলে আসে, তোমরা সবাই জানো, আমরা আগে পড়ে এসেছি, সেটা হচ্ছে আমাদের এম ফেজ বা মাইটোটিক ফেজ। এটা আমাদের এম ফেজ বা মাইটোটিক ফেজ। তো দেখো, এটি হলো আমাদের মাইটোটিক দশা। আর এতক্ষণ আমরা পড়লাম বৃদ্ধি দশা বা ইন্টারফেজ দশাকে। ইন্টারফেজ দশার 3টে ভাগ আমরা দেখলাম, G1 দশা, S দশা আর G2 দশা। আর এটা আমাদের হচ্ছে মাইটোটিক দশা। মাইটোটিক দশার আমরা দুটো ভাগ দেখে নিয়েছি আগে, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। এরপরে দেখো, তোমরা চিত্রে একটা নতুন রকম জিনিস দেখতে পাচ্ছ, যেটা হলো G0 দশা, তাই তো? এটা বলে দিই যে G0 দশা আসলে কি। এই G0 দশাটা হচ্ছে, ধরো কোনো সেল আর বিভাজিত হওয়ার প্রয়োজন নেই, কোনো সেলের আর ডিভিশন হওয়ার প্রয়োজন নেই, তখন এই সেলটা এই G0 দশার মধ্যে চলে আসতে পারে। বুঝতে পারলে? ধরো কোনো সেল আর ডিভিশন হতে চাইছে না, তখন সেই সেলটি G0 দশার মধ্যে চলে আসতে পারে, মানে আর তার ডিভিশন হবে না। আবার চাইলেই কিন্তু এখান থেকে G1 দশায় ফিরে যেতে পারে। কিন্তু যদি আমরা নার্ভ সেলের কথা দেখি, যদি আমরা নার্ভ সেল বা স্নায়ুকোষের ক্ষেত্রে দেখি, তো স্নায়ুকোষ কিন্তু আর বিভাজিতই হয় না, কোনোভাবেই স্নায়ুকোষ আর ডিভিশন হয় না। কি বললাম যে স্নায়ুকোষ কিন্তু কখনোই কোনোভাবেই বিভাজিত হয় না। স্নায়ুকোষ সবসময় এই G0 ফেজেই থাকে, মানে একদম ইনঅ্যাক্টিভ ফেজ। বুঝতে পেরেছো? তো কিছু সেল আমাদের আছে যেগুলো একদম সবসময় ইনঅ্যাক্টিভ, মানে এরা কখনোই আর এরকম ডিভিশন করেই না, যেমন আমাদের হচ্ছে নার্ভ সেল বা স্নায়ুকোষ। আর কিছু কিছু কোষ আছে যারা কি করে বলো তো, যে ধরো আমার সেলটার আর প্রয়োজন নেই, আর ডিভিশন হওয়ার প্রয়োজন নেই, তখনও G0 ফেজে থাকছে। আবার ধরো প্রয়োজন হলো, তখন সে আবার নতুন করে G1 ফেজ, S ফেজ, G2 ফেজ, M ফেজ এরকম এলো, কোষ চক্রটা সম্পন্ন করছে। তাহলে চলো, যে G0 দশায় সেল কেন আসছে। ধরো এটা আমার হাত, এবং আমার হাতের এই অংশটা কোনো কারণে ছড়ে গেছে বা কেটে গেছে, একটু গর্ত মতো হয়ে গেছে। এখন এই জায়গাটা মেরামত করার জন্য, দেখবে আমাদের ছিঁড়ে গেলে, কেটে গেলে সেই জায়গাটা প্রথমে একটু গর্ত মতো থাকে, তারপর আস্তে আস্তে আবার একদম সমান হয়ে যায়, একদম লেভেল ঠিকঠাক হয়ে যায়। আমরা আর বুঝতে পারি না যে কোন জায়গাটা কেটে গিয়েছিল। তো ধরো এইখানকার যে কোষগুলো আছে, এই জায়গাটা আমার ধরো উঠে চলে গেছে। এখন এই জায়গায় যে কোষগুলো আছে, তারা কি করবে, আবার ডিভিশন করবে, দিয়ে একটা টাইম এসে আমার কোষটা একদম লেভেল হয়ে গেল, মানে আমার সম্পূর্ণ জায়গাটা সম্পূর্ণ লেভেল হয়ে গেছে। তখন তো কোষগুলোর আর প্রয়োজন নেই ডিভিশন করার, তো ওরা G0 ফেজে ধরো চলে গেল। কোনো কারণবশত আবার ধরো এই জায়গাটা আমার মানে ক্ষতিগ্রস্ত হলো, তখন কিন্তু সেই কোষগুলি আবার হচ্ছে কি যে কী করবে, ডিভিশন করতে শুরু করবে। বুঝতে পেরেছো? নার্ভ সেল বা স্নায়ুকোষ এটি কিন্তু কখনোই ডিভিশন করে না, মানে বিভাজিতই হয় না, যার কারণে আমাদের নার্ভ সেল যদি ক্ষতিগ্রস্ত হয় না, আর কোনোভাবে রিকভারি করা যায় না। তাহলে আশা করছি তোমরা কোষচক্রটি ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর আর একদম ছোট্ট একটা জিনিস আছে, সেটিকে বুঝিয়ে দেবো, তাহলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। দেখো, এখন আমরা চেক পয়েন্ট পড়ব। কি বললাম যে এখন আমরা চেক পয়েন্ট পড়ব। আমি যে একটা আলাদা কালার দিচ্ছি, তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারবে। তো দেখো, আমি এখানে
বোঝাচ্ছি চেক পয়েন্ট কী পড়বো, এখন আমরা চেক পয়েন্ট পড়বো। তো দেখো এরপরে আমরা চেক পয়েন্টটা পড়ে নেবো। চেক পয়েন্ট খুব মজার জিনিস, তোমরা এখানে আমি বলে দেবো একটু পরে, দেখো খুব ভালো লাগবে তোমাদের। দেখো এখানে একটা আমাদের চেক পয়েন্ট আছে, এখানে আমাদের একটা চেক পয়েন্ট আছে, আর আমাদের এখানে একটা চেক পয়েন্ট আছে। তো চেক পয়েন্ট আসলে কি দেখি চলো। তো দেখো এই চেক পয়েন্টটার নাম আমাদের হচ্ছে G1S চেক পয়েন্ট। কী বললাম, এই চেক পয়েন্টটার নাম G1S চেক পয়েন্ট। ধরো আমাদের যে কোষটার গ্রোথ হচ্ছিল, ধরো এই কোষটার গ্রোথ আমরা দেখছিলাম, ধরো ঠিকঠাক করে গ্রোথ হয়নি, এর নিউক্লিয়াসটা ঠিকঠাকভাবে ডেভেলপ করেনি, তাহলে কিন্তু এই কোষটা পরবর্তী পর্যায়ে পৌঁছাবে না। একে এখানেই দেওয়া হবে, স্টপ করিয়ে দেওয়া হবে। তারপর গ্রোথ যদি আবার একদম সম্পূর্ণ ঠিকঠাক হয়, তারপরে কিন্তু এই এস দশায় আসতে পারে। বুঝতে পেরেছো? কোষ দেখো কত সূক্ষ্মভাবে বাছাই করে নিচ্ছে। তোমাদের মধ্যে যেমন ধরো তোমরা পরীক্ষায় তোমরা তো মাধ্যমিক দেবে এবার, ধরো কেউ টেস্টে ফেল করে গেল, টেস্ট এক্সামে, তাহলে কি তাকে ফাইনাল বা মাধ্যমিক এক্সাম দিতে দেওয়া হয়? দিতে দেওয়া হয় না। একইভাবে ধরো এখানে কোষটি কী হলো, সে দেখা গেছে যে ঠিকঠাক করে তার গ্রোথ হয়নি বা তার নিউক্লিয়াস ঠিকঠাক করে ডেভেলপমেন্ট করেনি, তাহলে কিন্তু সে আর এস দশায় আসতে পারবে না। বুঝতে পেরেছো? তারপর এই যে এই জায়গায় তাকে চেক করা হয় একবার, তার কারণে এটাকে বলা হয় G1S চেক পয়েন্ট। কী বললাম? G1S চেক পয়েন্ট, G1S চেক পয়েন্ট। এরপরে দেখে এখানে আমরা দেখেছিলাম যে কি হচ্ছে না, আমাদের ডিএনএ ডবল হচ্ছে। কি দেখেছিলাম? এখানে আমাদের ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে বা ডিএনএ ডবল হচ্ছে, দেখো দেখলাম। তো ধরো সেই ডিএনএর মধ্যে কোনো রকম কোনো সমস্যা আছে বা ডিএনএটা আমাদের ক্ষতিগ্রস্ত বা ঠিকঠাকভাবে ডবল হয়নি বা ঠিকঠাকভাবে ডিএনএ মেরামত হয়নি, তাহলে কিন্তু এই জায়গায় এসে আবার ওই হচ্ছে কি যে কোষটি আটকা পড়বে, সে কিন্তু আর এই দশায় পৌঁছাতে পারবে না, মানে এম ফেজে আর পৌঁছাতে পারবে না। তাই এটিকে বলা হয় G2M চেক পয়েন্ট। কী বললাম? এই চেক পয়েন্টটা হলো G1S চেক পয়েন্ট, আর এই চেক পয়েন্টটাকে বলা হয় G2M চেক পয়েন্ট, G2M চেক পয়েন্ট। এরপর দেখো এই যে আমরা হচ্ছে এম ফেজ বা মাইটোটিক ফেজটা পড়েছিলাম, মাইটোটিক দশা যেটা পড়েছিলাম, তো সেখানে আমরা দেখেছিলাম যে দুটো ভাগ, একটা হচ্ছে দেখো এখানে দেখো একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিসের আবার চারটে ভাগ আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখন তোমাদের অত বোঝার দরকার নেই, যখন আমি আবার কোষ বিভাজন পড়াবো খুব ভালোভাবে বলে দেব। তো এই যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ বললাম, তো এই মেটাফেজে কোষটাকে আরেকবার চেক করা হয়। তো এই যে চেক পয়েন্টটাকে বলা হয় শুধু এম চেক পয়েন্ট। তাহলে কি বললাম? G1S চেক পয়েন্ট একটা G2M চেক পয়েন্ট, আর একটা হচ্ছে আমাদের শুধু এম চেক পয়েন্ট। 3বার চেক করা হয়, তারপরে দেখা হয় যে হ্যাঁ একদম ঠিকঠাক আছে, তখন তাকে আবার ছেড়ে দেওয়া হয়। দেখো এখানে একবার চেক করলো, এখানে চেক করলো, এখানে চেক করছে, তারপরে কি হচ্ছে, একটা কোষ আবার দুটি নতুন কোষ তৈরি করতে পারছে। তারপরে ওই যে অপত্য কোষগুলো ওরা চাইলে আবার এই চক্রাকারে ঘুরতে পারে, বা চাইলে G0 ফেজে গিয়ে কিন্তু থেকে যেতে পারে। এই G0 ফেজে এসে মানে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকতে পারে, আবার যখন প্রয়োজন হবে তখন অ্যাক্টিভ হবে। আমাদের কোষচক্র তাহলে কী হলো, সম্পূর্ণভাবে পড়া ও বোঝা হয়ে গেল। আমি একদম 10ম শ্রেণীর লেভেলে গিয়ে পড়িয়েছি। তো তোমাদের যদি মনে হয় যে ম্যাম কোষচক্র থেকে কিছু কোশ্চেন দিলে ভালো হয়, তাহলে বলো, আমি তোমাদের কিছু কোশ্চেন প্রোভাইড করে দেবো। আর যদি কোনো রকম কোনো নোটস তোমাদের লাগে তাহলে সেটিও বলো, আমি তোমাদের নোটস প্রোভাইড করার চেষ্টা করব। আর হ্যাঁ, আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো।